নমস্কার। আজ 4 জুলাই 2026। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। আজকে ঠিক করেছিলাম যে আমাদের বারান্দার যে গাছগুলো আছে সেই টবগুলো একটু এদিক ওদিক করবো, কারণ গাছগুলো কিছু কিছু গাছ আছে যেগুলো বাড়তে পারছে না জায়গার অভাবে, আর কিছু কিছু গাছ আছে যেগুলোকে এখান থেকে একটু শিফট করাতে হবে, কারণ গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, সেগুলোকে আর এখানে রাখা যাবে না। আর আমি তো বুঝতেই পারিনি যে টবগুলো সরানোর পর এত ধুলো ময়লা বেরোবে। যাই হোক, টবগুলো সরিয়ে টবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ঠিকমতো অ্যারেঞ্জ করলাম। দেখতে দেখতে আকাশও মেঘের চাদরে মুখ ঢাকলো। কিছু করার নেই, এখন তো আষাঢ় মাস, এখন তো দিনরাত বৃষ্টি হওয়ার কথা। তাই ঘরদোরটা ভাবলাম আজকে একটু পরিষ্কার করি, তা না হলে রবিবার দিন সকালে প্রচণ্ড একটা চাপের মুখে পড়তে হয়। আর যেহেতু সামনের সপ্তাহেই রথ, মানে আগামীকাল থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে তার পরের সপ্তাহেই রথ, সেই জন্য ঘরদোরে একটু পরিষ্কার করতে হবে, কারণ আমাদের বাড়িতে তো আবার রথযাত্রায় জগন্নাথ দেবের পুজো হয়। তো এই যে নয়নতারা গাছটা রয়েছে, এটাকে বোধহয় আর বাঁচানো গেল না, তাই বাকি গাছগুলোকে একটুখানি ঠিকঠাক মতন করলাম, বারান্দাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তারপরে বসলাম বুবুর সঙ্গে কফি খেতে, যেটা রোজ সকালেই আমার একটা নিত্য কর্ম। এই কফিটা সকালবেলা না খেলে মনে হয় যেন সকালে কিছু একটা করলাম না, কিছু একটা বোধহয় বাদ গেল। সে যাই হোক, এখন আজকে যেহেতু মাসের প্রথম উইকেন্ড, সেই জন্য কাজেও একটুখানি বসতে হবে, একটুখানি কাজ করতে হবে। বেলা 12টা 12:30 পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে, আমাদের বাড়ির কাজের ফাঁকে ফাঁকে অফিসের কাজটাও একটু দেখতে হবে। আমি যে 4টে নয়নতারা লাগিয়েছিলাম তার মধ্যে 2টো নয়নতারা দিব্যি রয়েছে, কিন্তু আর বাকি 2টো একটুখানি ঝিমিয়ে পড়েছে। জানি না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর আজকে ভাবছি এই শোবার ঘরটাতে একটু ডিপ ক্লিনিং করে দেবো। আজকে আমার ব্রেকফাস্টে ছিল জৈন ম্যাগি। যেহেতু আজকে শনিবার, আজকে তো আমরা ভেজ খাবারই খাই, তাই ঘরটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম এবং প্রায় ঘন্টাখানেক লাগলো ঘরটাকে ঠিকঠাক করতে। কিছুই না, জায়গার জিনিস আমাদের জায়গাতেই থাকে, কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে। আর আজকে আমার ফলের থালায় ছিল শসা, পেয়ারা আর আপেল। চলে এলাম ঠাকুর ঘরে। এখন তো জগন্নাথ দেবের পোশাক পরিবর্তনের কোনো ব্যাপার নেই, কারণ রথযাত্রার ঠিক আগে তারা এই জায়গা ছেড়ে যেখানে পুজো হবে সেইখানে চলে যাবেন। তাই বিধিবিহিতভাবে অন্য ঠাকুরদেরও পুজো শেষ করলাম। পুজো শেষ করে বসে গেলাম আজকের মধ্যাহ্নভোজে। আজকে ছাদে খুব একটা ফুল আমি পাইনি, কারণ মনে হয় বৃষ্টির জন্য ফুলও কম ফুটছে। কেবলমাত্র যে ওই কাঠচাপা গাছগুলো আছে সেই গাছগুলোতেই নিয়মিত ফুল ফুটছে। আজকে আমার লাঞ্চে ছিল চালে ডালে মেশানো ফেনা ভাত, সেই সঙ্গে বড়ি ভাজা আর ডালের বড়া ভাজা আর একটুখানি আচার। বিকেল হতেই দেখলাম যে বৃষ্টি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম বৃষ্টি তো নামলো না, কিন্তু সূর্যাস্তের পর আকাশটা অদ্ভুত একটা মায়াবী আলোয় ঢেকে গেল। ভীষণ সুন্দর লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। আর তখন কটা বাজে, 6:30 মতন বাজে। আমি ঠাকুর ঘরেও এসেছিলাম ঠাকুরকে সন্ধে প্রদীপ দেওয়ার জন্য। তখন দেখলাম এরকম একটা অদ্ভুত মায়াবী আকাশের আলো। কলকাতা শহরের বুকেও যে সূর্যাস্ত বা সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখা যায়, এটাই তার একমাত্র প্রমাণ। শুধু আপনার দেখার চোখটা থাকা চাই আর হাতে একটু সময় থাকা চাই, কারণ এই ধরনের দৃশ্যগুলো কিন্তু মনের পাতায় একটা স্থায়ী ছবি রেখে যায়, একটা স্থায়ী ইমপ্রেশন রেখে যায়, যেটাকে সহজে কিন্তু মুছে ফেলা যায় না। আর রাস্তাঘাটেও এখন আলো জ্বলে গেছে। আজকে তো ভেবেছিলাম আমি তুমুল বৃষ্টি হবে, দুপুরের দিকে যেরকম আকাশটা কালো করে এসেছিলো আর ঝোড়ো হাওয়া বইছিল, কিন্তু ওই হাওয়াটাই সার হলো, বৃষ্টি সেরকম নামলো না। বৃষ্টিটা নামলে বোধহয় ভালো হতো। আর ওই দূরে দেখুন সেই যে স্টেডিয়ামটা নতুন তৈরি হয়েছে তার মধ্যেও আলো জ্বলে উঠেছে। সন্ধেবেলা কিন্তু ওই দিকটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আস্তে আস্তে বহুতলগুলিরও আলো জ্বলে ওঠে। সন্ধেবেলা যেসব কাজকর্ম ছিল সেগুলো সেরে চলে এলাম মায়ের মন্দিরে, কারণ আজকে তো শনিবার, আজকে তো মায়ের দর্শনে আসতেই হবে। আমরা পুজো দিলাম মাকে, ভক্তিভরে আপনাদের সবার জন্য প্রার্থনা জানালাম। আর সেই সঙ্গে সঙ্গে আরও কিছু যে কাজগুলো করেছিলাম সেগুলো বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর আমাদের এই মায়ের মন্দিরে কিন্তু আরও 3জন মা রয়েছেন।
এখন আপনারা দেখছেন মা ধূমাবতীকে। এনাদের জন্য আলাদা আলাদা করে মন্দির তৈরি হবে। পাশেই রয়েছেন মা মগলা। এবং সবশেষে রয়েছেন মা সন্তোষী। আমি আগে ডিটেলসে আপনাদের এই মায়ের মন্দিরগুলোকে দেখাইনি, তাই ভাবলাম আজকে একবার আপনাদেরকে দর্শন করাই। আজকে মন্দিরে মোটামুটি ভালোই ভিড় ছিল। আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন প্রায় 9:30 বাজে, অর্থাৎ মন্দির বন্ধ হওয়ার সময়, কিন্তু তখনও ভক্তদের অবিরাম স্রোত চলছিলই। প্রচুর ভক্ত আজকে মায়ের মন্দিরে এসেছিলেন। মাকে আজ খুব সুন্দর করে সাজানোও হয়েছিল। তো সেইখান থেকে আমরা তো চলে গেছিলাম ডোসা ক্যাফেতে, কিন্তু আমরা যে খাবারটা চাইছিলাম সেটা সেখানে পেলাম না। তারপরে চলে এলাম আমরা হাজরা রোডের গোবিন্দামে। সেখানে আমরা কিছু আলুর পরোটা আর একটা তরকারি অর্ডার করলাম। এবার কালী পুজোর সময় আমাদের বাড়ির মা এই শাড়িটি পরবেন। এটি একটি কাতান বেনারসি। এটা কিনলাম ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস থেকে। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তবে আজকে সারাটা দিন প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। একে তো আজকে যেহেতু শনিবার, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তারপরে বারান্দাটা পুরো পরিষ্কার করলাম, যেখানে আমার ওই বারান্দার গাছগুলো রয়েছে সেই জায়গাটা পরিষ্কার করলাম। তারপরে ঘরদোরগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করলাম, তা না হলে রবিবারের ওপর প্রচণ্ড চাপ পড়ে যায়। সেই সব সারতে বিকেল 3:30-4টে বাজলো। তারপরে ইচ্ছে ছিল বিকেলবেলা একটু তাড়াতাড়ি বেরোনোর, কারণ অনেকগুলো কাজ ছিল। তার মধ্যে বেশ কিছু কাজ হলো, বেশ কিছু কাজ হলো না। সেগুলো আবার পরের দিন শিডিউল করা যাবে, কিছু করার নেই, কারণ অবস্থা বুঝে ব্যবস্থা। তারপরে মাঝে মাঝেই তো বৃষ্টি নামছে। আজকে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে যে একটা বেসরকারি চ্যানেলে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা কথোপকথন সেখানে রেকর্ড করা হয়েছে। তো তিনি সেখানে সদর্পে বলছেন যে যেসব দুষ্কৃতীদের জেলে ভর্তি করা হয়েছে বা জেলে ভরা হয়েছে, তাদের জন্য ওনার একেবারে কি বলবো, বুক ফেটে যাচ্ছে। তার ভাইপোকে অযথা হেনস্থা করা হচ্ছে। তার দলের সিম্বল তো মনে হয় চলেই গেছে। চলে যদিও বা যায়, তাতে কোনো পরোয়া নেই। 21শে জুলাইয়ের যে শহীদ তর্পণ অনুষ্ঠান, সেটা তিনি করবেনই। দরকার পড়লে একটা রিকশার ওপর দাঁড়িয়েও তিনি সেই অনুষ্ঠানটা করবেন। তিনি মনে করছেন যে বর্তমান সরকার একেবারে গণতন্ত্রের গলা টিপে ধরেছে। এখানে সাধারণ মানুষের মুখ ফুটে বলার কোনো অধিকার নেই, এবং সেই সঙ্গে সঙ্গে যারা একেবারে সাচ্চা দেশপ্রেমী তাদেরকে জেলে ভরা হচ্ছে। তাদের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক যারা এতকাল মানুষের হয়ে কাজ করেছেন, মানুষের কথা বলেছেন, মানুষের বিচারের জন্য, মানুষের অধিকারের জন্য যারা লড়াই করেছেন, তাদেরকে ধরে জেলে পোড়া হয়েছে। বিভিন্ন ধরনের দুষ্কৃতিমূলক অপকর্মের মিথ্যে মামলা সাজিয়ে তাদেরকে ধরা হয়েছে। সুতরাং একটা জিনিস আমি কিছুতেই ভেবে পাচ্ছি না যে এই ভদ্রমহিলার বোধোদয় কবে হবে। ইনি কবে বুঝতে পারবেন যে তিনি একটা মূর্খের স্বর্গে বাস করছেন। এবং শুধু তাই নয়, এতকাল ধরে তিনি যে রাজনৈতিক সংগ্রামটা চালিয়ে আজকে যে জায়গায় তিনি পৌঁছেছিলেন, সেই জায়গাটা কিছু স্বার্থান্বেষী লোক অলরেডি নষ্ট করে ফেলেছে। এবং তার যে রাজনৈতিক কেরিয়ার, সেটারও একটা ইতি টানার তারা চেষ্টা করছে। ওটা উনি কবে বুঝবেন? মানুষকে এতই বোকা, মানুষকে এতই নির্বোধ। তিনি কি মনে করেন যে সেই হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর দেশে তিনি বাস করছেন, যেখানে রাজা যদি বলেন যে না, সূর্য পশ্চিম দিকে উঠবে, তো সবাই বলবে সেটাই ঠিক, সেটাই ঠিক, সেটাই ঠিক? আমি জানি না। তবে আজকে তার একজন একনিষ্ঠ সৈনিকও তার সঙ্গ ত্যাগ করলেন। তিনি হচ্ছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি মনে হয় পূর্বতন সরকারের আইনমন্ত্রী ছিলেন। এবং আরজিকর কাণ্ডের সময়, অর্থাৎ আরজিকর আন্দোলনটা যখন চলছিল, তখন তিনি একেবারে সরকারের মুখপাত্র হয়ে উঠেছিলেন। সে যাই হোক,
আজকে তো তিনিও তার সঙ্গ ছাড়লেন, এবং আমার মনে হয় যাদের ন্যূনতম একটা রাজনৈতিক সচেতনতা বোধ আছে, ন্যূনতম একটা আত্মসম্মান বোধ আছে, ন্যূনতম একটা সামাজিক পরিচিতি আছে, তাদের অবিলম্বে ওই সঙ্গটা পরিত্যাগ করাই উচিত। কারণ ওটা একটা মানে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা মূর্খের স্বর্গে বাস করছেন। তিনি মনে করছেন যে এতকাল ধরে তিনি যেটা করে এসছেন সেটা একেবারে সর্বৈব ঠিক, সর্বৈব সঠিক। তিনি বা তার দলের লোকেরা কোনো অপরাধমূলক কাজকর্মে কোনোদিনও জড়িত ছিল না। কী আর করা যাবে, যে যেটা ভাববে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন, নিজের চোখ কান খোলা রাখবেন এবং দরকার পড়লে অন্যর দিকে আপনার সাহায্যের হাতটি কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবেন। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার বন্ধুত্বের হাতটি কিন্তু আমার কাছে অত্যন্ত জরুরি। আজ তাহলে আসি, শুভরাত্রি। আগামীকাল রবিবার আপনাদের সবার ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক। নমস্কার।